সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে কোষঝিল্লি বিষয়টি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা কোষঝিল্লি সম্পর্কে আগে থেকে জানো, তারপরও আজকে আমরা কোষঝিল্লি একটু বিস্তারিত পড়াবো। তবে এই চ্যাপ্টারটি এত বড় একটা চ্যাপ্টার এবং কোষঝিল্লি সম্পর্কে আসলে অনেক কিছুই বলতে হয়, তো তোমাদের জন্য যতটুকু দরকার সেরকমভাবে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা দেখি যে কোষঝিল্লিটা কী। তোমরা জানো যে কোষঝিল্লি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটার ক্ষেত্রে কিন্তু উপস্থিত। প্রাণী কোষে শুধুমাত্র কোষঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে না। তো আমরা কিন্তু কোষঝিল্লির সংজ্ঞাটা এভাবে বলতে পারি, যদি বোর্ডের দিকে একটু দেখো, যে এটা একটা কোষের চিত্র আমি এঁকেছি, উদ্ভিদ কোষের চিত্র এঁকেছি কোষ প্রাচীর ছাড়া। তো কোষ প্রাচীরটা ছাড়া ভিতরে দেখো যে সাইড, আমরা জানি যে কি কোষ ঝিল্লির ভিতরে সমস্ত সজীব অংশটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো এটা যে প্রোটোপ্লাজম, মানে প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্গাণুগুলো ভেসে থাকে। আমরা জানি এই সমস্ত অঙ্গাণুগুলো সহ ভিতরে সমস্ত সজীব অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে ঘিরে, মানে সমস্ত অঙ্গাণু সহ এই প্রোটোপ্লাজমটাকে ঘিরে যে একটা আবরণ দেখা যাচ্ছে, যে একটা স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য একটা লিপোপ্রোটিন দ্বারা গঠিত একটা যে স্তর দেখা যাচ্ছে, একটা আবরণ দেখা যাচ্ছে, একেই বলা হয় কোষঝিল্লি, যাকে এখনকার বিজ্ঞানীরা কোষঝিল্লি না বলে বায়োমেমব্রেন বলেন। তো আমরা এটাকে বায়োমেমব্রেনও বলতে পারি, কোষঝিল্লিও বলতে পারি, সেল মেমব্রেনও বলতে পারি। তো আমরা কি বলছি যে কোষঝিল্লিটা কি? কোষঝিল্লি হচ্ছে যে প্রোটোপ্লাজম এবং তার অন্যান্য অর্গানিলসগুলোকে ঘিরে যে একটা স্বচ্ছ স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত একটা যে আবরণ রয়েছে বা স্তর রয়েছে, সেই ঝিল্লিটিকে বলা হয় কোষঝিল্লি বা বায়োমেমব্রেন। এখন এই কোষঝিল্লির গঠন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন ভাবে পর্যবেক্ষণ করেছেন। তবে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা দেখেছেন সবগুলো মানে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মডেল প্রস্তাব করেছেন এই কোষঝিল্লির গঠন সম্পর্কে বা গঠনশৈলী সম্পর্কে। তো যে কটাই মডেলই দেখ না কেন, প্রত্যেকটা মডেলে কিন্তু একটা কমন কথা ছিল। সে কমন কথাটা হচ্ছে কি, যে কোষঝিল্লিতে সেটা হচ্ছে কি দুইটা লেয়ার, মানে বাই লেয়ার কোষঝিল্লি, এবং তার মধ্যে কিন্তু ফসফোলিপিড থাকে, মানে ফসফোলিপিড দ্বারা গঠিত দুইটা লেয়ার থাকে। এটা হচ্ছে মূল কথা। তো আমরা দেখি যে এই কোষঝিল্লির গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ কী কী মডেল প্রস্তাব করেছেন। তো তার আগে একটু বলে নিই যে কোষঝিল্লির নামকরণ করেছেন কে। কোষঝিল্লির নামকরণ করেছেন কার্ল নাগেলি। তোমরা জানো কার্ল নাগেলি এবং কার্ল ক্রামার, ওনারা 1855-এ এই কোষঝিল্লির নামকরণ করেন। তো কোষঝিল্লি সম্পর্কে যে বিভিন্ন বিজ্ঞানীগণ যে মতামতগুলো দিয়েছেন বা যে মডেলগুলো প্রস্তাব করেছেন তার নামগুলো কি, যেমন ধরো ড্যানিয়েল ডেভসন 1943-তে স্যান্ডউইচ মডেল প্রস্তাব করেছিলেন। স্যান্ডউইচ মডেল আমরা তো খেয়েছি, সবাই জানি যে স্যান্ডউইচটা কেমন থাকে। স্যান্ডউইচ হচ্ছে কি, যে দুই পাশে দুইটা ব্রেডের টুকরো থাকে, মাঝখানে হয়তো বা সেই চিকেন থাকতে পারে বা যে উপাদানগুলো থাকে সেগুলো মাঝে থাকে, দুই পাশে দুইটা ব্রেড পিস দিয়ে চেপে থাকে। এইটাকে মানে দুই পাশে দুইটা স্তর থাকে, মাঝখানে একটা স্তর থাকে, দুই পাশে ব্রেড দুটোকে সেটাকে আটকে রাখে বা চেপে রাখে। ঠিক সেরকমভাবে এই ড্যানিয়েল এবং ডেভসন এই কোষঝিল্লি মডেলটাকে একটা স্যান্ডউইচের সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন? কারণ উনি দেখিয়েছেন, যে আমি একটা স্যান্ডউইচ মডেলের একটা চিত্র এঁকেছি, দেখেছেন কি যে এই কোষঝিল্লিটা দুইটা লেয়ার দ্বারা গঠিত এবং তাদের বাইরের লেয়ারে একটা প্রোটিন স্তর থাকে, দুই পাশে দুইটা প্রোটিন স্তর থাকে, মাঝখানে থাকে লিপিডের স্তর, মানে স্যান্ডউইচের মতো দুই পাশে প্রোটিন, মাঝখানে লিপিড, যার জন্য এই মডেলটাকে স্যান্ডউইচ মডেল বলেছেন। এবং দেখো এখানে দুই পাশে কি প্রোটিন স্তরে আছে, যেটা দানাদার প্রোটিন, এবং ভিতরে কিন্তু একটা হেড সহ দুইটা টেল এবং একটা হেড সমন্বিত কি একটা ফসফোলিপিডের স্তর রয়েছে, এবং এই জন্য একে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। তো পরবর্তীতে আবার রবার্টসন 1959-এ উনি আবার একটা মডেল প্রস্তাব করেছেন, যেটাকে বলা হচ্ছে একক পর্দা মডেল। উনি কিন্তু এই একক পর্দা মডেলে দেখিয়েছেন যে কোষঝিল্লি 3 স্তর বিশিষ্ট। উনি দেখিয়েছেন যে মানে একটা প্রোটিন স্তর থাকে, আবার কি বাই লেয়ার থাকছে, এটা টোটাল উনি 3টা স্তর দেখিয়েছেন, যেটাকে একক পর্দা মডেল হিসেবে প্রকাশ করা হয়েছে। তো আমরা মূলত এই কোষঝিল্লির যে কটা মডেল আছে তার মধ্যে কিন্তু ফ্লুইড মোজাইক মডেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই মডেলটা নিয়ে মূলত আলোচনা করব। তো একটু বোর্ডে দিকে খেয়াল করি যে এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখো ফ্লুইড মোজাইক মডেল এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন 1972-তে ওনারা কোষঝিল্লি গঠনশৈলী পর্যবেক্ষণ করে তারা এই ফ্লুইড মোজাইক মডেল হিসেবে কোষঝিল্লির এই মডেলটা নামকরণ করেছে। নামকরণ করার অবশ্য একটা কারণ আছে, তোমরা ছবিটি দেখে একটু বুঝতে পারছো। দেখো যে এটা কি বাই লেয়ার, দুইটা লেয়ার দ্বারা এই ফ্লুইড মোজাইক মডেলটা কি গঠিত। কোষঝিল্লির ক্ষেত্রে দেখো দুইটা লেয়ার আছে
যেটাকে আমরা বলছি কি ফসফোলিপিড বাইলেয়ার, এটা ফসফেট দ্বারা গঠিত, ফসফোলিপিড দ্বারা গঠিত। এবং এই লিপিড ফসফোলিপিডের মাঝে মাঝে কিছু আছে যে কোলেস্টেরল আছে, গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে, আবার এখানে দেখো যে কিছু যে কোলেস্টেরল আছে, আবার ইন্টিগ্রাল প্রোটিন আছে, মানে এরকম জায়গায় জায়গায় এই দুইটা স্তরে ফাঁকে ফাঁকে কি কোলেস্টেরল থাকে বা গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন থাকে। ঠিক যেরকম মানে ভিতরের দিক থেকে কোষের বাইরে পৃষ্ঠতল থেকে দেখলে মনে হবে যে কি এই লিপিড স্তরের মাঝে জায়গা জায়গা যেহেতু কিছু যে কোলেস্টেরল গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন আছে, দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয়। আবার এই কোষঝিলের গঠনটা এরকমভাবে করা হয়েছে যে দেখলে ভিতরের অংশটাকে তরল বলে মনে হয়, যার জন্য একে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। মানে পৃষ্ঠতল থেকে দেখতে প্রোটিন স্তরে লিপিডের মধ্যে প্রোটিনগুলো যেভাবে সাজানো আছে বা বিন্যাস করা আছে সেটা দেখতে মনে হয় মোজাইকের মতো। আবার এই গঠনটা এমনভাবে করা হয়েছে যে ভিতরেরটা মাঝে মাঝে কি হয়, যে এই প্রোটিনগুলো মাঝে মাঝে তাদের জায়গা পরিবর্তন করে, ওঠানামা করে, মানে অনেক তরলের মতো মনে হয়, ফ্লুইডের মতো মনে হয়, যার জন্য এই নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা আজকে এই ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা দেখো ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা কি। সেখানে বলা হয়েছে যে এই মডেলটা লিপিড এবং প্রোটিন সঞ্চালনে সক্ষম। এখানে যে লিপিড, এই যে দুইটা স্তর দ্বারা গঠিত, আগে বলছে বাইলেয়ার ফসফোলিপিড দ্বারা গঠিত। এখানে একটা ফসফোলিপিড আবার কি একটা মাথা আছে এবং তার কি দুটা লেজ আছে, মানে হেড এবং টেল। এটা হচ্ছে কি একটা ফসফোলিপিড অংশ, একটা পোলার অংশ এবং একটা নন পোলার অংশ। এখন এই মাথাটা হচ্ছে কি একটা পোলার অংশ, আর এই দুইটা লেজ যেটা বললাম যেটা এটিসি দ্বারা গঠিত, এটা হচ্ছে কি নন পোলার অংশ, অপোলার অংশ। যেহেতু এটা ফসফেট দ্বারা গঠিত, মাথাটা ফসফেট দ্বারা গঠিত হওয়ার কারণে এটা কি নেগেটিভ চার্জ, সে নেগেটিভ চার্জে চার্জিত, অর্থাৎ সে পানিকে আকর্ষণ করে, যার জন্য একে বলা হয় হাইড্রোফিলিক। এই মাথাটা হচ্ছে পোলার অংশ, যেটাকে আমরা বলছি হাইড্রোফিলিক, অর্থাৎ সে পানিকে আকর্ষণ করে, যেটা ফসফেট দ্বারা গঠিত। এটা হচ্ছে ফসফেট দ্বারা গঠিত। আর নিচে দুইটা যে লেজ আছে সেই লেজটা হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত। এটা হচ্ছে নন পোলার অংশ, এটা পানি আকর্ষণ করে না, পানি থেকে দূরে থাকে, তার জন্য এটাকে বলা হচ্ছে কি হাইড্রোফোবিক। অর্থাৎ লেজটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, যেটা হচ্ছে হাইড্রোফোবিক, এবং মাথাটা হচ্ছে যে হেড, সেটা হচ্ছে কি পোলার অংশ, যেটা হচ্ছে কি হাইড্রোফিলিক। এই দুটি অংশ দ্বারা গঠিত। তাহলে আমাদের এই সেল মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী সেল মেমব্রেনটা হচ্ছে বাইলেয়ার লিপোপ্রোটিন দ্বারা গঠিত, ফসফোলিপিড দ্বারা গঠিত। দেখো, এবং দুইটা স্তর রয়েছে, প্রত্যেকটা স্তরে একটা করে হেড এবং দুটো করে টেল এরকম পাশাপাশি সাজানো থাকে। মুখোমুখি ভাবে এই দুইটা, এই যে দেখো হাইড্রোফিলিক যেটা হাইড্রোকার্বন দ্বারা গঠিত যে লেজ দুটো, এগুলো কি সামনাসামনি মুখোমুখিভাবে অবস্থান করে। আর বিপরীত দিকে কি মাথাগুলো প্রোটিন অণু দ্বারা গঠিত, যেটা কি ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায়, যে প্রোটিন অণুগুলো বিক্ষিপ্ত অবস্থায় এখানে সেখানে থাকতে পারে, যেটা কোলেস্টেরল, এটাও কোলেস্টেরল, এটা গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড, এগুলো এই লিপিডের ফাঁকে ফাঁকে এই প্রোটিনগুলো অবস্থান করছে, বিক্ষিপ্ত অবস্থায় থাকছে এখানে সেখানে। এবং কি করে তারা মাঝে মাঝে এই এখান থেকে সরে গিয়ে, মানে সবসময় এরা সচল কি কম্পনশীল, সবসময় কম্পিত হতে থাকে, মাঝে মাঝে এরা এই ওঠানামা করতে থাকে। ওঠানামা করতে গিয়ে দেখা যায় কি একটার সাথে আরেকটা ঠুকোঠুকি করে তাদের স্থান পরিবর্তন করে ফেলে, জায়গা পরিবর্তন করে, তখন কিন্তু এদেরকে একটা তরল মনে হয়। এই যে ওরা স্থান পরিবর্তন করে ফেলে, কম্পনশীল হয়ে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এই জন্য একে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আমরা এখান থেকে একটা টার্ম জানবো যেটাকে বলা হচ্ছে কি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে কি ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা কি, যে এই লিপিড স্তরের মধ্যে প্রোটিন অণুগুলো সবসময় কম্পনশীল, তারা তাদের নিজ জায়গা থেকে দেখা যায় যখন কম্পনশীল হতে থাকে একটার সঙ্গে আরেকটা কি ঠোকাঠুকি করে তারা স্থান পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে ফেলে, এবং যার ফলে এই যে মুভমেন্টটা হয় সেই মুভমেন্টটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো যাই হোক, আমি কি বললাম যে হেড এবং লেজ দ্বারা গঠিত এই ফসফোলিপিড, যেটা বাইলেয়ার, এবং ফাঁকে ফাঁকে কি আছে কোলেস্টেরল, ইন্টিগ্রাল, মানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। আর কোষের ভিতরে দেখো বাইরে থেকে দেখলে কিন্তু কি অনেকটা মোজাইকের মতো মনে হয়, যার জন্য এটা বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এখন যদি আমরা এই গঠনটা একটু আলোচনা করি, গঠনটা তাহলে কি কি দেখতে পাচ্ছি, যে লিপিডটা হচ্ছে বাইলেয়ার, যেটা ফসফোলিপিড দ্বারা গঠিত, এবং প্রতিটা ফসফোলিপিডে একটা করে কি এক অণু কি থাকে গ্লিসারল থাকে, এবং তার সাথে কি থাকে দুটি লেজ ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, যেটা
ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত, দুটি লেজ থাকে, একোনোগ্লিসারল দুটি লেজ, এবং এগুলো দ্বারা কি ফসফোলিপিড গঠিত। আচ্ছা, আর কি থাকে? মেমব্রেন প্রোটিন থাকে। মেমব্রেন প্রোটিনের মধ্যে কি কি প্রোটিন আছে? 3 ধরনের প্রোটিন আমরা দেখতে পাই মেমব্রেন প্রোটিনের মধ্যে। একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা 2টা স্তর ব্যাপী অবস্থান করে। এই 2টা স্তরকে নিয়ে, মানে 2টা স্তরে তার পরিধি, এই 2টা স্তর জুড়ে সে অবস্থান করছে, যাকে বলা হচ্ছে কি ইন্টিগ্রাল প্রোটিন। আর এটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনগুলো সারফেসে থাকে, এটা একটু সারফেস পরিধি থেকে অবস্থান করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ভিতরের দিক থেকে, কোষের ভিতরের দিক থেকে দেখলে এরকম দেখায়। যেটা পেরিফেরির দিকে অর্থাৎ পরিধি দিকে অবস্থান করে যে সমস্ত প্রোটিনগুলোকে, সেগুলো বলা হয় পেরিফেরাল প্রোটিন। আর যে প্রোটিনটা 2টা স্তর জুড়ে অবস্থান করে, সমগ্র যে 2টা স্তর জুড়ে অবস্থান করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এবং আরেকটা প্রোটিন থাকে, সেটা হচ্ছে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। যে লিপিড সম্পৃক্ত প্রোটিন এখানে দেখাচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড হচ্ছে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। গ্লাইকোপ্রোটিনটা কি? যখন প্রোটিনের সাথে কার্বোহাইড্রেটের সাথে যখন প্রোটিন যুক্ত থাকে, কার্বোহাইড্রেট, তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন যুক্ত থাকলে তখন সেটাকে আমরা বলছি কি গ্লাইকোপ্রোটিন। আর যখন কার্বোহাইড্রেটের সঙ্গে লিপিড যুক্ত থাকবে, তখন তাকে বলা হবে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড, কার্বোহাইড্রেট যোগ লিপিড, অর্থাৎ কার্বোহাইড্রেট শৃঙ্খলের সঙ্গে যখন লিপিড যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড, এবং কার্বোহাইড্রেট শৃঙ্খলের সঙ্গে যখন প্রোটিন যুক্ত থাকে তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দুইটা আবার একত্রে মিলে আবার কি তৈরি করে? গ্লাইকোক্যালিক্স তৈরি করে। আবার কোলেস্টেরলটা কি বলেছি আগে, যে লিপিড স্তরের ফাঁকে ফাঁকে কি কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল কি লিপিড দ্বারা গঠিত। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের ফ্লুইড মোজাইক মডেল। তো এটা হচ্ছে এর মূলত গঠন। এর কিছু রাসায়নিক উপাদান, সেটা কি আমরা দেখি যে কোষ ঝিল্লির মধ্যে প্রায় 75% হচ্ছে লিপিড দ্বারা গঠিত। 75% অংশ হচ্ছে লিপিড। তো আমরা যেটা বলছি যে রাসায়নিক উপাদান যদি বলি, আমরা যে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদানটা কি, কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান দেখো আমরা এই চিত্রটা থেকেই বুঝতে পারছি যে আসলে কি কি দ্বারা গঠিত। প্রোটিন আছে, লিপিড আছে, এবং এতে কিন্তু পলিস্যাকারাইডও আছে। তো প্রোটিন লিপিড দ্বারা গঠিত। দেখা গিয়েছে যে কোষ ঝিল্লি প্রায় শুষ্ক ওজনের 75% কিন্তু হচ্ছে লিপিড, অর্থাৎ লিপিডে এখানে বেশি। আর যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো কিন্তু এখানে গাঠনিক প্রোটিন হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, আবার অনেক ক্ষেত্রে বাহক প্রোটিন হিসেবেও কিন্তু কাজ করে। তো এই হচ্ছে। আর এবং দেখা গেছে যে এখান থেকে প্রায় 5 ধরনের কিন্তু ফসফোলিপিড পাওয়া যায়, মানে এই রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে যে কোষ ঝিল্লি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত ফ্লুইড মোজাইক মডেল। আমরা যদি আরেকবার একটু ব্যাখ্যা করতে চাই যে ফ্লুইড মোজাইক মডেলটা কি। ফ্লুইড মোজাইক মডেল 1972-তে কে দিয়েছে? এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন 1972-তে ওনারা ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন। এবং তাদের মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটি হচ্ছে 2টা স্তর বিশিষ্ট ফসফোলিপিড দ্বারা গঠিত, যেটা, এবং সেই ফসফোলিপিড যে স্তর রয়েছে সেটা 2টা স্তর, সেটা সেখানে কি প্রত্যেকটা ফসফোলিপিড একটা করে পোলার মানে হেড এবং 2টা করে নন পোলার লেজ দ্বারা গঠিত। এবং এই যে লেজ দুটো তারা মানে আরেকটা স্তরে লেজের সামনাসামনি মানে মুখোমুখি অবস্থান করে, এবং মাথা দুটো বিপরীত দিকে অবস্থান করে। এবং এরা কিন্তু এই যে ভিতর থেকে দেখলে দেখো এরকম দেখায়। এবং এই যে এই প্রোটিন অণুগুলো, যে এখানে প্রোটিন আছে, এখানে এইগুলো প্রোটিন অণুগুলো আছে, প্রোটিন অণুগুলো লিপিডের স্তরের ফাঁকে ফাঁকে অবস্থান করে। হ্যাঁ, এখন যদি এর গঠনটা বলতে চাই, গঠনটা কি? তাহলে এই যে দেখলাম 2টি স্তর দ্বারা গঠিত বললাম, ওই প্রোটিন অণুগুলো যে লিপিডের ফাঁকে ফাঁকে অবস্থান করছে, এবং সেখান থেকে দেখা গেছে কি এখানে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যে ইন্টিগ্রাল প্রোটিনটা 2টা স্তর জুড়ে অবস্থান করে। আর একটা হচ্ছে কি পেরিফেরাল প্রোটিন, যেটা পেরিফেরির দিকে বা বাইরের লেয়ারের দিকে দেখো যে বা পরিধির দিকে অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এবং কিছু আর হচ্ছে কি আরেকটা লিপিড সম্পৃক্ত প্রোটিন, যেটা এই প্রোটিন লিপিড কোরে অবস্থান করে, যে লিপিড সম্পৃক্ত প্রোটিন কোরে অবস্থান করছে, লিপিড কোরে অবস্থান করছে, এটাকে বলা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবং এখানে দেখা যাচ্ছে যে কি গ্লাইকোপ্রোটিন আছে, গ্লাইকোলিপিড আছে। আমরা জানি যে কার্বোহাইড্রেটের শৃঙ্খলের সঙ্গে যখন প্রোটিন যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, এবং যখন লিপিড যুক্ত থাকে তখন তাকে বলা হয় গ্লাইকোলিপিড। এবং গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দুটো একত্রে যুক্ত হয়ে তৈরি করে গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, আর হচ্ছে কি কোলেস্টেরল থাকে, জায়গায় জায়গায় যে কোলেস্টেরল দেখা যাচ্ছে, 2টা স্তরে কোলেস্টেরল দেখা যায়।
এই লিপিড অণুর ফাঁকে ফাঁকে যেগুলো প্রোটিন করে লিপিড করে অবস্থান করে, এবং এই যে কোলেস্টেরলগুলো বেশিরভাগই কিন্তু প্রাণী কোষে দেখা যায় বেশি, এটা প্রাণী কোষে বেশি দেখা যায়। তো এইটাই হচ্ছে আমাদের মূলত কি কোষঝিল্লির গঠন। এখন কোষঝিল্লির গঠন করতে গিয়ে কিন্তু আমরা দুইটা টার্ম আগে বলেছি, দুইটা টার্ম আমরা জানতে পেরেছি কি, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আর হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক। আর ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোনটা কাকে বলে, বলেছি যে এই যে প্রোটিন অণুগুলো এই লিপিডের স্তরে স্তরে যে অবস্থান করছে তারা সবসময় নিজ জায়গা থেকে সবসময় কি কাঁপতে থাকে, অনবরত কাঁপতে থাকে, এবং কাঁপাকালীন সময় দেখা যায় কি একটার সাথে আরেকটা ঠোকাঠুকি করে তারা এই জায়গা থেকে স্থানচ্যুত হয়, তারা স্থানান্তরিত হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করে। যার ফলে কি হয়, তখন এই এটাকে দেখতে এই অংশটা কিন্তু তরলের মতো তখন মনে হয়, এবং এইভাবে যে জায়গা পরিবর্তন করছে এইটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর মোজাইক, ফ্লুইড মোজাইকটা কেন বলা হচ্ছে, কারণ আমরা যদি পৃষ্ঠতল এই কোষঝিল্লি পৃষ্ঠতল থেকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাই যে লিপিড স্তরের ফাঁকে ফাঁকে যে প্রোটিনগুলো আছে, প্রোটিন অণুগুলো আছে, তাদেরকে দেখতে অনেকটা মোজাইকের মতো মনে হয়। যার জন্য এই আর এই সেল মেমব্রেনটাকে যেহেতু আগে বলেছি ফ্লুইডের মতো মনে হয়, যার জন্য একে বলা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। একে কিন্তু আরেকটা মডেলও বলা হয়, আইসবার্গ মডেলও বলে। আইসবার্গ মডেলটা কেন বলা হয়, আইসবার্গ মডেলটা বলা হয় এই জন্য যে হাইড্রোকার্বন যে লেজগুলো আছে সেগুলো সামনাসামনি অবস্থান করে, আর হাইড্রোফিলের যে মেরু অংশ সেগুলো কি বিপরীত দিকে অবস্থান করে, এবং এগুলো দেখতে অনেকটা মনে হয় কি যে মানে সাগরের মধ্যে আর কি যে শৈলের মতো, মানে আইসবার্গের মতো মনে হয়, যার জন্য ভাসমান মনে হয়, যার জন্য একে বলা হচ্ছে কি আইসবার্গ মডেল। তাহলে আমরা এই সেল মেমব্রেন করতে গিয়ে দেখলাম যে সেল মেমব্রেনের আরেকটা নামও আছে যেটাকে বলা হচ্ছে কি আইসবার্গ মডেল। তো এখন আসি যে এই সেল মেমব্রেনের কাজ কি, সেটা আমরা সহজভাবে বলতে পারি যে কি পুরো প্রোটোপ্লাজম এবং যে অন্যান্য অঙ্গাণুগুলোকে সে কি করছে, ঘিরে রাখছে। তার মানে কি এই সমস্ত অঙ্গাণুগুলোকে বা এই কোষটাকে সে কি করে, সুরক্ষিত রাখতে সাহায্য করে, রক্ষণাবেক্ষণ করছে পাশের যে এই স্তরটা দিয়ে। আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে কি সে ব্যাপন প্রক্রিয়া সমন্বয় করে, এবং কি করে ভিতরের বস্তু থেকে ভিতরের বস্তুগুলো বাহিরে যায়, বাহিরের বস্তুগুলো ভিতরে আসার ক্ষেত্রে সে সাহায্য করে, ভিতরের বস্তু বাইরে যেতে পারে, বাহির থেকে ভিতরে আসতে পারে, আদান প্রদান সাহায্য করে, বা অন্যান্য কিছু মানে যাওয়া স্থানান্তরের ক্ষেত্রে সে হেল্প করতে পারে, এটাকে সুরক্ষিত রাখে। এইগুলো হচ্ছে মূলত কি কোষঝিল্লির কাজ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।